আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। 47 প্রিলি আপনাকে পাশ করতে হবে। আমি খালেদ হোসেন, 40তম বিসিএস। তিনবার প্রিলি ফেল করার পরও আহ, এই বিসিএস এর ফিল্ডটা ছাড়ি নাই। চতুর্থবারে প্রিলি পাশ করে, তারপর রিটেন ভাইবা পাশ করে 40তমতে ক্যাডার হয়েছে। এই কথা যখন আমি গতকালকে আমার একটা পোস্টে বলেছি, আমার অডিয়েন্সের একজন কমেন্ট করেছে যে কথাটা কি সত্যি কিনা, বা এটা বাস্তবতা কি। আসলে আমি ওনাকে বলেছিলাম যে আমার এই ভিডিওটা, মানে আমার সামনের যে ভিডিও, সেটার একটু আপনি দেখবেন। প্রথমত হচ্ছে কি, বিসিএস নিয়ে, বিসিএস আমি ফেল করেছি, এটা আপনাকে বলে আমার ভিউজ কামানোর কোনো অপশন নাই। সেকেন্ড কথা হচ্ছে কি, তিনবার প্রিলি ফেল করা, এটা এটা এখানে আপনাদের সামনে উপস্থাপন করে আমি নিজেকে, আহ, নিজের যে ইয়াটা সেটা জাহির করার কোনো কিছু নাই। কিন্তু আপনি যারা যারা 47 প্রিলিতে পাশ করবেন, 47 প্রিলি আপনার হাতে এখনো সুযোগ আছে। তাদেরকে প্রিলি পাস করার জন্য, কিছুটা হলো মোটিভেট করার জন্য, যে আমার পার্সোনাল যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেটার কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আমি নিজে প্রথম বিসিএস, দ্বিতীয় বিসিএস, তৃতীয় বিসিএস, প্রথম তিনটা বিসিএস এ ফেল করে চতুর্থ বিসিএস এ পাশ করেছি। এই গল্প আপনাকে বলার পেছনে কারণ হচ্ছে কি, আপনার হাতে এখনো 47 বিসিএস পাশ করার যথেষ্ট সুযোগ আছে। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, এখানে কি এমন কেউ আছেন যে যে তিনবার বিসিএস ফেল করেছেন? যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, এমন ক্যান্ডিডেট থাকবেন যারা একবার প্রিলি ফেল করেছেন, দুইবার ফেল করেছেন, তিনবার ফেল করেছেন, এরকম ক্যান্ডিডেট থাকবেন। একবার ফেল করা মানুষ অনেক বেশি থাকবে। এরকম যারা নতুন আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ফেল করার পরও আপনি যদি নিজেকে নিজেকে বিসিএস ক্যাডার হিসাবে প্রস্তুত করতে চান, বা নিজেকে দেখতে চান যে আমি ক্যাডার হবই, তাহলে আপনাকে অন্তত, যদি আমার আমার অভিজ্ঞতা থেকে বলি, অন্তত আপনাকে 4টা বিসিএস দেওয়া দরকার, বা 4টা বিসিএস পর্যন্ত আপনার দেখা দরকার, যদি আপনি এই লাইনে সাকসেস হতে চান। আপনি যদি মনে করেন যে এই লাইনে আহামরি কিছু না, তাহলে আপনার জন্য এই ভিডিও বা এই বিসিএস এর লাইন না। কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট, আমরা যখন পড়াশোনা শুরু করি, আমাদের পড়াশোনার তো একটা রেজাল্ট, মানে একটা এন্ডিং বিষয় কি, আমরা যখন পড়ি, আমরা যখন প্রস্তুতি নিই, তখন আমরা হচ্ছে কি নাথিং, উই আর নাথিং, বা এম নাথিং, আমরা কোনো কিছুই না। তাহলে আপনি যে নাথিং, কোনো কিছুই না, আপনি যে কোনো কিছু, আপনি যে সামথিং, ইউ আর সামথিং, এটা প্রমাণ করার জন্য হলো আপনাকে এই লাইনে যতক্ষণ আপনি সাকসেস হন নাই, ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। কারণ আপনি যখন বিসিএস প্রস্তুতি শুরু করেছেন, তখন আপনার ফ্যামিলিয়াল যারা ছিল, বা নিকটাত্মীয় যারা ছিল, বা বন্ধু বান্ধব যারা ছিল, বা আপনার প্রতিবেশী যারা ছিল, হ্যাঁ, যারা ব্যক্তিগুলা ছিল, অনেকগুলা ব্যক্তি আছে যারা আপনাকে নিয়ে সমালোচনা করেছে যে আপনি আসলে এই এই প্রিলি জীবনে পাশ করতে পারবেন না, বা আপনার আপনার জন্য এই লাইন না, কারণ আপনি কমার্সের স্টুডেন্ট, আপনি আর্টসের স্টুডেন্ট, আপনার সাবজেক্ট ভালো না, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না, আপনার হচ্ছে কি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, অনেকগুলা বিষয় আছে। এই সবগুলা বিষয়ের আলোকে আপনাকে বলবে যে তার দ্বারা এটা সম্ভব হবে না, তার ফ্যামিলি সাপোর্ট পাবে না, অনেকগুলা বিষয় আছে। তারপরেও তারপরেও আপনাকে কিন্তু এই জায়গাতে স্টেবল থাকতে হবে যে আপনি ক্যাডার হবেন। এখানে হচ্ছে কি, পৃথিবীর অন্য দ্বিতীয় শক্তি আসলো যে আপনার এই লাইন থেকে, এই ট্র্যাক থেকে আপনাকে চেঞ্জ করতে পারবেন, যদি আপনি কি করেন, নিজে স্টেবল থাকেন যে আমি যতক্ষণ পর্যন্ত এখানে সাকসেস হয় না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়বো না, সেটা যতবার ফেল করে না কেন। তো 47 প্রিলি পাস করার জন্য আপনার হাতে এখনো যথেষ্ট সময় আছে। সো আপনি, যারা, বিশেষ করে যারা একবার ফেল করেছেন, যারা দুইবার ফেল করেছেন, যারা তিনবার ফেল করেছেন, তাদের হাতে এখনো যথেষ্ট যথেষ্ট টাইম আছে। আপনি এখনো আজকে থেকে বসেন, এখনো বসেন, এখন ভিডিও দেখে শেষ করে বসেন, আপনার হাতে এখনো সময় আছে। এই যে 3 মাস সময় আছে, এটাকে কাজে লাগিয়ে আপনি প্রিলি পাস করেন। আহ, আমি এটা হেডলাইন দিয়েছি, তিনবার প্রিলি ফেল করে চতুর্থবারে প্রিলি পাস করে ক্যাডার হলাম। সেটার প্রথম বিসিএস এর কথা বলি। আমি আমার অভিজ্ঞতার পুরা বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি কারো গল্প বলছি না, আমি আমার নিজের গল্প নিজে বলছি যে প্রথম বিসিএস আমি, আমার কি সমস্যাটা ছিল। প্রথম বিসিএস যখন আমি দিই, প্রথম বিসিএস পরীক্ষা যখন আমি দিই, তখন আমি মাস্টার্স এর স্টুডেন্ট, আমার মাস্টার্স রানিং চলে। তখন হচ্ছে কি, মাস্টার্স পরীক্ষা, আমার মাস্টার্স পরীক্ষা সম্ভবত হয়নি, মাস্টার্স পরীক্ষা আমার হয়নি।
মাস্টার্সে তখন আমি হচ্ছে কি অর্ধেক পর্যন্ত আসলাম আর কি, মানে ফাইনাল ইয়ার শেষে প্রায় 3 4 5 মাস 6 মাসের পরে হচ্ছে কি আমার প্রথম বিসিএস প্রিলিটা হলো। তখন হচ্ছে কি আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা হয়নি, মাস্টার্স পরীক্ষার 3 4 5 মাস আগে আমি কি করলাম, মানে আমার যেটা ফল ছিল আমার কাছে মনে হয়েছে, আমি প্রথমে ফোর্থ ইয়ার ফাইনাল দেওয়ার আগেই হচ্ছে কি আমি বিসিএস কোচিং এ ভর্তি হয়ে গেলাম। মানে আমি আগে থেকে পরীক্ষার জন্য একটু সিরিয়াস হয়ে গেলাম যে বিসিএস আমাকে মানে প্রিলি পাস করতে হবে। তো আমি যখন আগে ভর্তি হয়ে গেলাম, প্রথম বিসিএস যখন দিব, আমি যখন আগে ভর্তি হয়ে গেলাম তখন কি দেখা গেল, আমি বিসিএস কোচিং এ যখন আমি আগে ভর্তি হলাম তখন বিসিএস এর কোচিং এ যে পড়াগুলো আছে, অ্যাসাইনমেন্ট টেস্ট, হ্যাঁ, সাবজেক্টিভ টেস্ট, তারপর হচ্ছে কি ক্লাস, তারপর হচ্ছে কি মডেল টেস্ট, এগুলো যখন চলতেছে তখন আমাকে বিশ্ববিদ্যালয়ে আমার যে অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল এগুলো চলতেছিল, বিশ্ববিদ্যালয়ের আমার ফাইনাল পরীক্ষা হয়নি, বিশ্ববিদ্যালয়ে আমার মানে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা কাজ আমার থেকে গিয়েছিল, আমার কোর্স ওখানকে আমরা নর্মালি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট থাকি তারা হচ্ছে কি পরীক্ষা আসলে পড়াশোনা করি, মানে পরীক্ষার সময় আমরা বেশি একটু সিরিয়াস হই, ক্লাসের সময় হয়তো বা এত সিরিয়াস থাকে না। সো দুই নৌকায় হচ্ছে কি পা দিয়েছি। একদিকে হচ্ছে কি আমার ডিপার্টমেন্টের কোনো মানে পরীক্ষার সবগুলো বিষয় হচ্ছে কি আনস্টেবল, কিছুই ফাইনাল হয়নি। সেকেন্ড হচ্ছে কি এদিকের কোচিং কোচিং এ ভর্তি হয়ে গেছে। সো এটা ছিল আমার প্রথম ফল। তো আমি যখন কোচিং এ ভর্তি হলাম তখন আমি কি করলাম, কোচিং এর পড়া যেটা যেগুলো দিচ্ছিল সেগুলো যখন আমি কনসেন্ট্রেট করতে গেলাম তখন কনসেন্ট্রেশন যখন ফুললি দিলাম, দেওয়ার পর অর্ধেকে গিয়ে দেখা গেল কি আমার ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা পরীক্ষা দিলাম। তারপর হচ্ছে কি ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর এটা ব্লক মানে স্টপ রাখলাম। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আবার আমি এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর যখন ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো আমি বিসিএস এর দিকে কন্টিনিউ করতে করতে অর্ধেক গিয়ে পরীক্ষাটা দিলাম। তাহলে আমার যে সাথে যারা প্রস্তুতি নিয়েছে তারা তাদের ফুললি প্রস্তুতিটা সুন্দর করে শেষ করেছে। আমি অনার এই মানে আমার যে সাবজেক্টটি পড়তে গেলাম বিশ্ববিদ্যালয়ে, আবার হচ্ছে কি এদিকে আমার হচ্ছে কি কোচিং এর পড়া পড়তে গেলাম, মানে বিসিএস ও পড়তেছিলাম, আমার ডিপার্টমেন্টের পড়া পড়তে, দুইটা পড়া পড়তে গিয়ে আমার কোনো পড়া সঠিক হয় নাই, ঠিক হয় নাই। এটা করতে গিয়ে আমার আহ আহ, সম্ভবত মাস্টার্সে অনার্সের রেজাল্ট ভালো ছিল, মাস্টার্সের রেজাল্ট খারাপ হয়েছিল। হ্যাঁ, যেটা ভালো হওয়ার কথা, আরো ভালো হওয়ার কথা ছিল, সম্ভবত আমি 3.21 পাইছিলাম আর কি, 3.23, সরি 3.23 পাইছিলাম, যদিও আমার এই মাস্টার্স রেজাল্ট আরো ভালো হওয়ার কথা ছিল। তো দুই নৌকায় পা দিতে গিয়ে আমার কি হলো, আমি মাস্টার্সও ভালো রেজাল্ট করতে পারলাম না, প্রথম বিসিএসটা আমার ফেল হলো। এটা ছিল প্রথম বিসিএস এর গল্প। সেকেন্ড বিসিএস যখন আসলো তখন হচ্ছে কি আমার মাস্টার্স পরীক্ষা শেষ, আমার ওইদিককার ঘটনা শেষ, আহ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের পড়া সবকিছু শেষ, এখন পড়াটা হচ্ছে কি ফোকাস হচ্ছে কোথায়, আমার বিসিএস কেন্দ্রিক এবং বিসিএস এর পড়াশোনা কেন্দ্রিক। যখন আমি এই বিসিএস এর পড়াশোনা কেন্দ্রিক পড়াশোনা করলাম তখন হচ্ছে কি আমি একটা প্রাইভেট কলেজে জয়েন করি, লেকচারার হিসেবে প্রাইভেট কলেজে জয়েন করি। আপনারা সবাই যারা চট্টগ্রামে আছে তারা জানেন, ওমরগনি এমইএস কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম। ওখানে হচ্ছে কি আমি আমার ডিপার্টমেন্টে, যেহেতু আমার সাবজেক্ট হিস্ট্রি ছিল, আমি ওই ওই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কি ছিলাম, ওখানে জয়েন করলাম। ওখানে যখন আমি জয়েন করলাম তখন হচ্ছে কি আমার আবারও কাজের একটা দুইটা ধরন হয়ে গেলাম, দেখেন আবার দুইটা কাজের ধরন হয়ে গেল, একটা হচ্ছে কি আমার কলেজের মানে একটা জব, আর একটা হচ্ছে কি আমার কি পড়াশোনা প্রস্তুতি। তাহলে এই দুইটা কাজ করতে এই দুইটা যখন নতুন চাকরিতে জয়েন করলাম তখন চাকরির অনেক কাজের যখন ভেরিয়েশন দেখলাম, যখন আমি ক্লাস নিতে যাচ্ছিলাম আমার ক্লাস নিতে ভালো লাগতেছিল, হ্যাঁ, পরীক্ষার ডিউটি দিচ্ছিলাম, তারপর হচ্ছে কি বিভিন্ন ফাইনাল পরীক্ষার ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম, বিভিন্ন এডমিশন টেস্ট বা বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার ভাইবা বোর্ডে বসতেছিলাম, মানে কলেজের প্রাইভেট কলেজের লেকচার হিসেবে ওখানে যা যা ছোটখাটো পরীক্ষা টরীক্ষা যেগুলো হইতো ওই কাজগুলো, ওই কাজে এঙ্গেজ করতে গিয়ে আমি এই যে সেকেন্ড যে বিসিএস, দ্বিতীয় যে বিসিএস, ওই সময় আমি মনে প্রাণে ধরে নিলাম যে আমি আহ, এই যে এই কলেজে এখন ভালো আছি, মানে ওখানে আমি সম্মান বলি, একটু আর্থিক বেনিফিট বলি, এগুলো আমি মোটামুটি পাচ্ছিলাম সেকেন্ড বিসিএস এ। তো ওইটা করতে গিয়ে আমার সেকেন্ড বিসিএস টা হচ্ছে কি ওখানেই মাটি হয়েছে, সেকেন্ড প্রিলিটা। তাহলে প্রথম প্রিলিটা কেন ফেল করলাম সেটা আপনাকে বললাম, ডিপার্টমেন্ট আর হচ্ছে কি বিসিএস একসাথে কোচিং করলাম, এটার জন্য এটা গেল। সেকেন্ড বিসিএস হচ্ছে কি আমি আমার কলেজটা শুরু করলাম, তারপর থেকে এটা কন্টিনিউ করলাম। এটা করতে গিয়ে
তখন হচ্ছে সেকেন্ড বিসিএস এর সময় আহ, আমি মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম, শুধু মডেল টেস্টে আর কি, কোচিং এর মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম। সো মডেল টেস্টে যখন ভর্তি হলাম তখন হচ্ছে কি এই দুইটা চাকরি এবং এই দুইটা একসাথে কন্টিনিউ করা, মানে করেছি ঠিক আছে, কিন্তু বিসিএস এর মতো একটা পরীক্ষায় যে যে এফোর্ট দেওয়ার কথা, যে সময় ব্যয় করার কথা, যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার কথা, সে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এটা কিন্তু আর হয়ে ওঠে না। তাহলে দ্বিতীয় বিসিএস প্রিলিটা ফেল করলো। তৃতীয় বিসিএস আসার পর থার্ড বিসিএস যেটা, তখন মানে আমি রিয়েলাইজ করলাম যে না, আমি যে প্রাইভেট চাকরিতে আছি সেই চাকরি থেকে আমাকে আসলে একটু বের হতে হবে। কারণ হচ্ছে কি, ওই জবে যখন ছিলাম তখন যেহেতু আমি ওখানকার পার্মানেন্ট এবং এমপিভুক্ত টিচার ছিলাম না, যারা একটু সিনিয়র এমপিভুক্ত টিচার তারা হচ্ছে কি আমাদের একটু একটু নেগলেক্ট ভাবে, একটু একটু অবহেলা বা উপহাসের দৃষ্টিতে দেখে যে আরে এরা তো পার্মানেন্ট টিচার না। হ্যাঁ, তো ওখানে যে অফিসিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে কর্মক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা যখন দেখলাম, চোখে পড়লো, তখন চিন্তা করলাম যে না, এই থেকে তো আসলে চাকরি থাকা যাবে না। কারণ ওখানে নিজের কোনো অবস্থান তৈরি হয়নি। তখন হচ্ছে কি রিয়েলাইজ করলাম যে নিজের একটা অবস্থান তৈরি করতে হবে, নিজের একটা অবস্থান তৈরি করতে হবে। তখন আবার কি করলাম, থার্ড টাইমে কি করেছি, আমি আমি যে বইগুলা পড়েছি প্রথমবার ফেল করার পর, দ্বিতীয়বার ফেল করা যে বইগুলো, এইগুলার পাশাপাশি আমি কি করছি, আমি মনে করেছি কি এই বই পড়ার পর মনে হয় প্রিলিতে পাশ করা যাবে না, আমি আরো অনেকগুলো বই কিনে ফেলছি। প্রথমবার আমি কি করলাম, জর্জের এমপি3 যা যা আছে এগুলো কিনলাম। সেকেন্ড বার আমি ওরাকলের বইটা, এসিউরেন্সের বইটা কিনে ফেললাম। ঠিক আছে। তারপর হচ্ছে কি সাথে সাথে মানে বাজারে মোটামুটি যে যে টাইপের বই বের হয়েছে সবগুলো বইটাই পড়া শুরু করলাম। মানে তৃতীয়বার যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমি বাজারে যতগুলো গাইড বই আছে আমার কাছে, জর্জের এমপি3, ওরাকল, অ্যাসিউরেন্স, প্রফেসর, মানে কম হলো এই চারটা সিরিজের প্রত্যেকটা সাবজেক্টের বই আমি কিনে ফেললাম। কিনে আমি এবার এগুলো পড়া যখন শুরু করলাম, আমি মনে করলাম যে কি, যে আমি অনেক বিশাল পড়াশোনা করে ফেলতেছি, আমি হিউজ পড়া অনেকগুলো বই নিছি, আমার আমার বিশাল পড়ার ভান্ডার, আমি এবার পাশ করে ফেলি। তৃতীয়বার এত পড়া এত বইয়ের চাপ নিয়ে যখন পরীক্ষা আসলো, বা প্রথম পরীক্ষা আসার যে 1 মাস 15 দিনের শেষের দিকে, তখন আমি দেখলাম যে কি, অনেকগুলো বিসিএস এর সিলেবাসে আমি এখনো হাঁটি নাই, কিন্তু আমি অনেক পড়া পড়ে ফেলছি। কেমন পড়া পড়ে ফেলছি, ধরেন আমি বাংলা পড়ে ফেলছি, প্রফেসর, তারপর হচ্ছে ওরাকল, অ্যাসিউরেন্স এবং এমপি3 জর্জ, এগুলো পড়ে ফেলছি। তো আমি চারটা বাংলা হচ্ছে কি এগুলো পড়ে ফেলছি, এগুলো পরে আমি ধরেন ইন্টারন্যাশনালের কিছুই পড়িনি। বিষয়টা কিন্তু এরকম হয়েছিল। তো যখন অনেকগুলা বই, যখন আমি তৃতীয়বার যখন ফেল করতেছি, তখন আমার আমার সামনে অনেকগুলা বই চলে আসছে, যে একটা সাবজেক্টের 4টা করে বই, এই বই আমি কিভাবে শেষ করব, বা আমার এই এই এগুলো শেষ হলো, বাকিগুলো আমি কিভাবে শেষ করব। এইটা একটা বিশাল একটা হেডেক চলে আসলো, যে বিশাল, এখন এখন হচ্ছে আগে যদি আমি শুধু এক সিরিজের বই নিতাম তখন আমার 10টা বই হইতো। এখন আমার প্রত্যেকটা সিরিজে 4টা সিরিজ যেহেতু আমি বই নিয়েছি, আমার 4 10 40টা বই গেল। এগুলো যখন আমার টেবিলে দেখলাম, বা আমি যখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি, আমার যে উদ্বিগ্নতা বা বিষণ্ণতা, এই জিনিসগুলো চলে আসলো। তখন তখন হচ্ছে কি আমি আর বিসিএস এর কুল কিনারা পাইতেছি না। তখন আমার কাছে মনে হচ্ছিল যে বিসিএস টা আসলে আমার দ্বারা হবে না আসলে। হ্যাঁ, এই সিলেবাস শেষ করে প্রিলি পাস করে আহ, আসলে পড়া শেষ করা যাবে না, এটা হয়তো বা আমার দ্বারা সম্ভব হবে না। আমি এর এর চতুর্থবারের ঘটনাকে আমি আর একটুখানি বলবি। আপনারা নিশ্চয়ই জানেন, আহ, আমরা যখন একবার দুইবার প্রিলি ফেল করি বা পরীক্ষায় ফেল করি, ফ্যামিলিয়াল যারা মানুষ আছে তারাও চিন্তা করে যে না, আসলে একবার ফেল করছে, দুইবার ফেল করছে, তিনবার ফেল করছে, আসলে এর দ্বারা হবে না। এরকম হচ্ছে কি আহ পারিবারিক ফ্যামিলিয়াল সব মানুষ যে সবাই সব সময় মানে সাপোর্ট দিয়ে গেছে বিষয়টা এরকম না। কিছু কোনো কোনো সময় তারাও চিন্তা করলো যে আসলে তাকে মনে হয় অন্য জব জবের দিকে মুভ করলে ভালো হয়। তো এরকম ফ্যামিলিয়ালের বাইরে যারা রিলেটিভ ছিল, বা যারা আমাদের বা আমার সম্পর্কে জানে, বা আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বা আমার যারা স্কুল ফ্রেন্ড, আমার যারা কলেজ, মানে মানে আমাকে যারা চিনে, মোটামুটি 3বার যখন প্রিলি ফেল করেছি, তখন আমি যে ফেল করা মানুষ, আমি যে বিসিএস এর আদবাই হয়ে গেলাম, সেটা হচ্ছে কি নিজের ফ্যামিলির বাইরে গিয়ে, মানে এলাকা, সমাজ, প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব সার্কেল, মোটামুটি গ্রাম পর্যন্ত চলে গেছে যে এ 3বার বিসিএস প্রিলিতে ফেল করছে। কিন্তু 3বার ফেল করার পর আমি যখন একবারে মোটামুটি
যে আপনারা এখানে এখানে আপনারা মনে করতে পারেন একবার প্রিলি ফেল করা মানে 1 বছর না, একবার প্রিলি ফেল করা মানে 1.5 বছর সময়। তাহলে একবার প্রিলি ফেল করা 1.5 বছর, এর পরের বার প্রিলি ফেল করা 1.5 বছর, আবার মানে 2 4 5 বছরের ঘটনা, কিন্তু 2 3 4 বছরের ঘটনা। তাহলে এর মধ্যে আবার কি চলে আসলো, আচ্ছা হ্যাঁ এটা পরে আসতেছি। তো এরকম করতে করতে আমি 3বার প্রিলি ফেল করলাম। 3বার প্রিলি ফেল করার পর আমি আহ, মোটামুটি আহ, কি করবো আর বুঝতেছি না। এখন হচ্ছে কি আমি কলেজে, মানে আমি যেখানে যে প্রাইভেট কলেজে চাকরি করি ওখানেও চাকরি করি, 3বার প্রিলিও ফেল করলাম। এই অবস্থানে আমি আছি। এখন আমি চিন্তা করলাম যে আসলে এই লাইন থেকে কি আমি এই ট্র্যাক থেকে কি আমি চলে যাব, নাকি আদৌ আমি এই ট্র্যাকে থাকবো। তখন আহ চিন্তা করলাম যে আসলে এখন হচ্ছে কি মানুষের কথাগুলা বেশি আসতেছিল, যে গায়ে বেশি কথা আসতেছিল যে তার মানে সে এতবার প্রিলি দিল, প্রিলি দেওয়ার পর আসলে তার দ্বারা যেগুলো হবে না সেগুলো নিয়ে সে বাড়াবাড়ি শুরু করলো। শুধু শুধু যেটা পারবে না সেটা নিয়ে কেন বাড়াবাড়ি করো। আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম, ম্যাথ বিজ্ঞান আমি একটু আমার উইকনেস ছিল, সেটা কাভার করাটা একটু কঠিন ছিল। সেটাও একটা রিজন হতে পারে যে হয়তো এটা পারলে আরো আগে একটা প্রিলি পাস করতাম আর কি। যাই হোক হোক, এই যে পর্যায়ক্রমে একটা বিসিএস, 2টা বিসিএস, 3টা বিসিএস ফেল করা, আমি শুধু আমার মানে পড়াশোনার স্ট্র্যাটেজির ফেল করার ঘটনা বললাম আপনাকে। কিন্তু এই যে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সময় পার হচ্ছে, এই সময়গুলা কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে কিন্তু জাজ করছে যে আপনি আসলে কি করছেন, মানে আপনার যে সময় চলে যাচ্ছে, আপনি আসলে আপনার দ্বারা তো কিছু হচ্ছে না, বা আপনার আউটপুটটা কি। আপনি পড়তেছেন ঠিক আছে, এটা তো কোনো আউটপুট পাচ্ছে না। হ্যাঁ, তো এরকম অনেক ঘটনা, অহরহ অসংখ্য ঘটনা আছে। যদিও এগুলো বললে তো অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায়, ওইদিকে যাচ্ছি না। অসংখ্য ঘটনা আছে যে মানুষের এই যে মানে আমরা যেরকম কটু কথা যেটা বলি আর কি, এটা স্বাভাবিকভাবে আমি আমার আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, সেটা আমি হলেও বলতাম যে আর কয়বার দিলে তুই পাস করবি, এটা আমিও বলতাম। এটা হচ্ছে কি চিরচারিত ঘটনা। এইরকম বহু ঘটনার সাক্ষী ছিলাম। কিন্তু দিন শেষে তারপরেও বললাম যে না, আমি আরেকটা বার দেখবো। ঠিক আছে, কিন্তু কোনো কাউকে বলি না যে কি আমি আরেকটা বার দেখবো বা আরেকটা বার। চতুর্থবার যখন প্রিলি দিচ্ছিলাম তখন আমি আর কাউকে বলি না যে আমি আর প্রিলি দিচ্ছি, কিন্তু মনে প্রাণে ডিটারমাইন ছিলাম যে আরেকটা বার দিব। এখন এই এই প্রিলিটা দেওয়ার সময় আমার এক ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের জুনিয়র কিন্তু পাশ করছে আমার আগে প্রিলি। ডিপার্টমেন্টের সে জুনিয়র, কিন্তু পাশ করছে আমার আগে প্রিলি, কিন্তু ক্যাডার হয়েছে আমার সাথে 40-এ। তো আহ, আমি ওনার ওনার ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার নাম হচ্ছে আরশেদ ভাই। ওনার ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য। উনি একদিন আমি মানে 3বার প্রিলি ফেল করার পর চতুর্থবারে উনি বললেন যে ভাই, আহ, এখন আপনি কিভাবে পড়তেছেন। বা আমি ওনার কাছে একটু চাইলাম যে ভাই, 3বার তো প্রিলি ফেল করলাম, আসলে ভাই আমার দ্বারা মনে হয় হবে না। উনি চকবাজার থেকে আসতে আমাদের বহদ্দারার মোড়ে দেখা হয়। তো ওখানে উনি বললেন যে ভাই আপনার সাথে আমি কিছু কথা বলি, আপনি প্রিলি পাস করবেন। তো উনি আমাকে যে স্ট্র্যাটেজি বললেন সেই স্ট্র্যাটেজি পাস করে আমি প্রিলি পাস করেছি। সো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গা হচ্ছে কি আপনার কি নোট, এই জায়গাটা হচ্ছে আপনার কি নোট। যে আহ, উনি আমাকে বললেন যে ভাই আপনি, আমি তাকে বললাম যে আমার কাছে অ্যাসিওরেন্স আছে, ওরাকল আছে, MP3 আছে, এই আমার এই ঘটনা আপনি এতক্ষণ যা বললেন সব ঘটনা তাকে বলছি। সে আমার কাছে সাথে শুনলো যে আমি কি করলাম, যে কেন প্রিলি ফেল করলাম। তো আমি তাকে পুরো ঘটনা বললাম। তো চতুর্থবার উনি আমাকে বললেন যে ভাই, টেবিল থেকে আপনি 3 সেট বই সরাই ফেলেন। টেবিল থেকে আপনি 3টা সেটের বই সরাই ফেলেন। কোন কোন সেটের বই সরাবো সেটাও বললেন আমাকে। ঠিক আছে, বলে যে আপনি শুধু আপনি শুধু যে কোনো একটা সিরিজের বই রাখেন। বিশেষ করে উনি যেটা যেভাবে পাস করেছে, উনি বলে যে উনি প্রফেসর সিরিজের বই পড়ে পাস করেছে, উনি বারবার ওই বইটাই পড়ে। তো উনি আমাকে বলেন যে ভাই প্রফেসর পড়ে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, প্রফেসর সিরিজ আমাকে কোনো টাকা দেয়নি বা পয়সা দেয়নি আপনাকে প্রফেসর সিরিজের কথা বলার জন্য। এটা একটু ক্লিয়ার করি। এগুলো কোনো স্পন্সরের ভিডিও না বা কিছুই না। এটা আমার ব্যক্তিগত জীবনের বাস্তব যে ঘটনা, আমার সাথে যা যা ঘটলো বা আমার সাথে যেটা যেটা হয়েছে, সেটা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে স্পষ্ট ক্লিয়ার কথা আমি উপস্থাপন করছি। কোনো কিছু বানিয়ে একটা লাইন বানিয়ে বা গড়িয়ে কিছুই বলছি না। আমার যারা অডিয়েন্স আছেন, যারা আগে থেকে চিনে তারা নিশ্চিত জানেন আমি মোটামুটি বাস্তবতা রিলেটেড বা বাস্তবতার নিরিখে আমার যা যা দরকার সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তো উনি বললেন যে ভাই আপনি সব টেবিলে সব সিরিজের বই সরান, প্রফেসর সিরিজের বইটাকে নেন, সব সাবজেক্টের প্রফেসর সিরিজের বইটা আপনার টেবিলে সাজান। শুধু এই সিরিজের বই পড়বেন আপনি,
শুধু প্রফেসর সিরিজের বই পড়বেন, আর কোনো বই আপনি পড়বেন না, শুধু প্রফেসর নেন। কারণ প্রফেসর হচ্ছে কি একটু সিলেবাস টপিক ওয়াইজ সিলেবাস দেয়া আছে। যেমন জর্জে কি করছে, ধরেন টপিক দিয়ে আবার পৃষ্ঠা নম্বর ধরে দিচ্ছে, এই পৃষ্ঠায় এই টপিক আছে। কিন্তু প্রফেসর কি করছে, টপিক দিয়ে সুন্দর করে 300 পৃষ্ঠা ধরেন একটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাপাই দিল, 200 পৃষ্ঠা একটা এরকম করে ছাপাই দিচ্ছে। সো আমি কি করলাম, ওনার ওই কথা মতো বলে যে ভাই একটা সিরিজের বই পড়েন, 10টা নোট খাতা অ্যাপ্লাই করেন, একটা জব সলিউশন খাতা অ্যাপ্লাই করেন, প্রতি 1 সপ্তাহে একটা সাবজেক্ট শেষ করার চিন্তা করেন। যে 1 সপ্তাহ আপনি বাংলাদেশ পড়বেন, ওই 1 সপ্তাহ শুধু বাংলাদেশে পড়েন, ওই 7 দিন শুধু এটা শেষ করার চিন্তা করেন। প্রফেসর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শেষ করেন। আর এই সময় আপনি একটা কি নোট খাতা মেনটেন করেন, প্রতি সাবজেক্টের জন্য একটা করে নোট খাতা মেনটেন করেন। যেটা সমস্যা আছে সেই সমস্যাগুলো নোট খাতায় তুলে রাখেন। এভাবে এভাবে একটা একটা সাবজেক্ট শেষ করেন। তো ওনার কথা শুনে আমি বাসায় এসে ওনার কথা মতো সব প্রকাশনের বই সেট করে রাখলাম, প্রফেসরের বইটা নিলাম। বাংলাদেশ, উনি বললেন কি, বাংলাদেশ আপনি প্রফেসর পড়ছেন না, এবার 5 মাস পর হলে আবার সেম বইটাকে রিভিশন করবেন, 1 বছর পর হলে সেম বই রিভিশন করবেন, 5 দিন পরে যদি আপনি বাংলাদেশ পড়েন আবার ওই বইটাই পড়বেন। মানে আপনি যেটা পড়বেন সেটাকেই পড়েন, আপনি একটা বই পারেন না সম্পূর্ণ, আপনি তো চলে গেছেন আরেকটা বইতে। মানে আমি একটা বইয়ের 20% পারি না, আমি চলে গেছি আরেকটা বই, আরেকটা প্রফেশনাল বইতে। বুঝে গেছে? সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে কনসেন্ট্রেশন থাকে সেগুলো ব্রেক হয়। সো যে বইটা পড়বেন, একটা বইকে টার্গেট করে, ধরেন আপনি ইংলিশ যেটা পড়েন সেটাকেই বারবার ঘুরে ফিরে ওটাকে রিভিশন দিতে থাকেন। মানে ওনার কথা হচ্ছে কি এটা। তো আমাকে সে বলল, সেটা করলাম। তো আমি 1 সপ্তাহ সিদ্ধান্ত নিলাম যে আমি এটা সাবজেক্ট শেষ করব। যেহেতু আমি 3বার প্রিলি ফেল করেছি, তাহলে আমার মোটামুটি কিছু পড়া স্পষ্ট জানা আছে, কোন বইয়ে কি আছে কেমন আছে মোটামুটি আমার ধারণা আছে। তো 1 সপ্তাহে আমার মোটামুটি, আমি যদি ফুল কনসেন্ট্রেশন 7-8 ঘন্টা পড়ি, 1 সপ্তাহ একটা বই শেষ হওয়ার কথা। তো আমি 1 সপ্তাহ সময় নিয়ে এরকম একটা একটা বই শেষ করলাম, প্রতিদিন একটা করে জব সলিউশন প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়তে বললো প্রশ্ন পড়লাম। তো 1 সপ্তাহে আমার 7টা জব সলিউশন প্রশ্ন শেষ হলো, একটা সাবজেক্ট শেষ হলো। দ্বিতীয় সপ্তাহে আমার আরেকটা আরেকটা সাবজেক্ট শেষ হলো, আর 7টা জব সলিউশন প্রশ্ন শেষ হলো। এরকম করতে করতে যখন আমি 2 মাস 3 মাস যখন আমি এই এই একই সাবজেক্টের পড়াকে পড়াকে যখন একবার আমার বই সিলেবাস শেষ হলো, দ্বিতীয়বার যখন আমি রিভিশন দিচ্ছিলাম, আবার আমি কি ওই সেম প্রফেসরের বাংলা রিভিশন আবার শুরু করলাম। তাহলে একবার সামনে দিয়ে শুরু করলাম, আরেকবার পেছন থেকে শুরু করলাম। আবার আমার হাতে একটা 10টা সাবজেক্টের জন্য 10টা নোট খাতা হয়ে গেল। পুরা জব সলিউশন 2বার শেষ করলাম, সেখানে একটা জব সলিউশন খাতা হয়ে গেল। তাহলে যখন এইরকম এইরকম পড়ায়, যখন আমি সেম বইটাকে এরকম রিভার্স করে পড়লাম, তখন ওই বইয়ে যা পড়া আছে সব পড়া আমার নখে দর্পণ হয়ে গেল, সমস্যাগুলো সবগুলো আমার খাতায় চলে আসে। তাহলে এই সময়তে, তখন কিন্তু আমার আমার কলেজের চাকরিটাও ছিল। তখন এই সময়টাতে আমি একটু কলেজে কি করলাম, আমি কলেজের জাস্ট যে আহ, আমার ক্লাস ছিল সেই ক্লাসগুলো করলাম, এক্সট্রা ডিউটি, আমার এক্সট্রা দায়িত্ব সবগুলো আমি অ্যাভয়েড করলাম। ওরা গালি দিলেও অ্যাভয়েড করলাম, ওরা আমাকে চাকরি থেকে বের করে দিয়ে বললো অ্যাভয়েড করলাম। ওরা, আমি যখন ঢাকায় পরীক্ষা দিতে যাই, যখন আমাকে ছুটি দেয় না, ছুটি না দিলে আমি নিজে ছুটি নিয়ে চলে গেলাম। কারণ হচ্ছে কি, আমাকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমাকে পাশ করতে হবে যে কোনো কিছুর বিনিময়ে ওই চাকরি আমার জাইলে যাক, ঠিক আছে। কিন্তু ক্লাসগুলো আমি আমার মেনটেন করতাম, আমার মেইন যে ডিউটি সেটা মেনটেন করতাম। তো সকালবেলা হচ্ছে কি 9টা থেকে 1টা পর্যন্ত আমার ওই ইয়া ছিল, পরীক্ষা কলেজ ছিল। 1টা থেকে আমি হচ্ছে কি কলেজ চলে আসতাম, কলেজে 1টার পরে চলে আসতাম, এসে খাওয়া দাওয়া করে 3টায় হচ্ছে কি আমি কোচিং এর লাইব্রেরিতে চলে যেতাম। আহ, দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত মানে লাইব্রেরি হচ্ছে কি রাত 9টা পর্যন্ত থাকে আর কি, খোলা থাকে কোচিং এর লাইব্রেরি। তো রাত 9টা পর্যন্ত হচ্ছে কি লাইব্রেরি ওয়ার্ক করলাম আর কি। তো এই এই ঘটনাগুলা যখন আমি করলাম, এইবার যখন কোচিং এ তখন কিন্তু আমি কোচিং এর মডেল টেস্ট, আবার কোচিং এর মডেল টেস্টে ভর্তি হলাম। 2টা কোচিং এর মডেল টেস্টে ভর্তি হলাম, একসাথে 2টা কোচিং এর মডেল টেস্ট। তখন হচ্ছে কি মডেল টেস্ট দেওয়ার সময় কি করলাম, ওই যে ধরেন ধরেন কোচিং আজকে হচ্ছে কি 100 নম্বরের বাংলাদেশ আন্তর্জাতিক মডেল টেস্টের পরীক্ষা আছে। তো আমি কি করলাম, পুরা বইটা যেটা পড়ার কথা ছিল সেই বইটা আমি এখন আর পড়ি না। এখন হচ্ছে আমি কি করি, শুধু যে খাতায় নোট করেছিলাম প্রশ্ন, যেগুলো সমস্যা জাতীয় প্রশ্ন যেগুলো নোট করার কথা ছিল সেগুলো নোট করেছি, সেই খাতাগুলা পরে, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের খাতাগুলা পরে, আমি খাতা পড়তে তো আমার 2-3 ঘন্টা লাগবে,
এই 2-3 ঘন্টা রিভিশন দিয়ে আমি পরীক্ষার হলে যাইতাম। তখন দেখতেছি আমার ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আমি আগে ধরেন 100-তে 40, 45, 50 পেলে এখন আমি 60 পাচ্ছি, 65 পাচ্ছি। আগে আমার র্যাঙ্কিং 300-এর বাইরে গেলে আমার র্যাঙ্কিং এখন 170-80-র দিকে আসছে এরকম। তাহলে আমি যখন বুঝলাম যে আমার ওই যে আরশাদ ভাই যে টেকনিক আমাকে শিখিয়ে দিয়েছে, সেটা যখন আমি একটু একটু গুরুত্ব বা উপকার পেলাম, তখন হচ্ছে কি আমি ওটা অ্যাপ্লাই করতে থাকলাম। তারপর হচ্ছে কি এরপরে পরীক্ষা দিন একদিন কি করলাম, আমি 2টা কোচিং এ পরীক্ষা দিলাম। একটা হচ্ছে কি বড় কোচিং, আমি নাম বলবো না। আর একটা হচ্ছে একটু ছোট কোচিং, মাঝারি ধরনের কোচিং। ছোট কোচিংটাতে একদিন আমি একটা পরীক্ষা ফার্স্ট হয়ে গেলাম। তো ওখানে একটু স্টুডেন্ট কম ছিল, মানে আমি ব্রিলিয়ান্ট তার জন্য ফার্স্ট হই নাই, মানে স্টুডেন্ট ব্রিলিয়ান্ট কম ছিল বা স্টুডেন্টের সংখ্যা কম ছিল হয়তো, বা এই জন্য সংখ্যা কম বলতে আহামরি কম না। আমাদের যারা ধরেন এরকম 1,700-500 স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেয় না আর কি, ধরেন 200-250 জন, 200 এরকম স্টুডেন্ট পরীক্ষা দেয় আর কি, 150, 180 জন এরকম। ওই কোচিং এ হচ্ছে কি আমি একটা পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম। মানে আমাকে একটা গিফট দিয়েছিল, বই, একটা বই গিফট দিয়েছিল মানসিক দক্ষতার, আমি প্রথম হয়েছিলাম বলে। ওইটা ছিল আমার আমার ইয়েটাকে ঘুরিয়ে দিয়েছিল যে না, পড়লে হচ্ছে কি এখানে স্টেবল করা যাবে। তো আমি যখন নাম্বার পেলাম তখন আমাকে পরের পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য এবার আমি উঠে পড়ে লাগলাম। মানে আমরা জানি যে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বিষয়টা হচ্ছে কি বাস্তবে সত্য যে আমি আমি যেহেতু এক হয়েছিলাম গত পরীক্ষায়, এর পরের পরীক্ষায় এই একটা ধরে রাখার জন্য আমাকে যে পরিশ্রমটা করতে হয়েছে, সেটা হচ্ছে কি আমাকে প্রিলিতে পাস করার জন্য অনেক বেশি হেল্প করেছে। তো এটা হচ্ছে একটা আমার আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট এবং একটা মোটিভেশনাল সেন্টার পয়েন্ট আর কি, যে একটা মোটিভেশন পেলাম যে যে জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় র্যাঙ্কিং এ ঢুকতে পারে না, সে ওখানে একটা পরীক্ষায় একটা ফার্স্ট হয়ে গেলাম। ধরুন ওখানে বেশি ভালো স্টুডেন্ট না থাকলে অন্তত প্রথম দিকের ক্যাটাগরিতে ধরেন 20, 30, 40 জন তো মোটামুটি ভালো পড়াশোনা করে, ওদেরকে ডিঙ্গিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। তো ওভারঅল মিলে যখন আস্তে আস্তে পরীক্ষা দিলাম, একটা পরীক্ষা, 2টা পরীক্ষা, 3টা পরীক্ষা, তখন দেখতেছি কি আমার একটু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। ওই যে আমি তখন আর আমার সামনে এখন আর কোনো টেবিলে এতগুলো বই নাই, আমার সামনে টেবিলে এতগুলো কি নাই, ওই এক সেটের বইটা আছে। এখন আমি পরীক্ষা দিলে ওই পুরো বইটা পড়ি না, আমি শুধু খাতাটা পড়ে আসি। ওই মডেল টেস্টের যখন যে সাবজেক্টিভ টেস্টের পরীক্ষা চলে, তখন ওই স্পেসিফিক খাতা 2টা পড়ে আমি পরীক্ষার হলে যাই, মোটামুটি আমি নাম্বার পেয়ে আসতেছি। তারপর হচ্ছে যখন হচ্ছে কি 200 নম্বরে সম্পূর্ণ মডেল টেস্ট শুরু হলো, তখন আমি আমার পুরা বই পড়তে হয় নাই। 10টা খাতা যেটা আছে, বললো যে আজকে ঘোষণা দিলে আগামী 5 দিন পরে 200 নম্বরের মডেল টেস্ট হবে। এই 5 দিন হচ্ছে কি 10টা সাবজেক্টিভ টেস্টের যে খাতা আমি বানাইছিলাম, সাবজেক্টিভ খাতাগুলো উপস্থিত পড়লাম, রিভিশন দিলাম। আর হচ্ছে কি জব সলিউশনের খাতাটা হচ্ছে কি কি করলাম, আহ পড়লাম। এটা পরে আমি যখন 200 নম্বরের মডেল টেস্ট দিতে গেলাম, দেখি যে আমার আগের মডেল টেস্টের নাম্বার আর এই মডেল টেস্টের মধ্যে পার্থক্য। আমি আগে পাইতাম হচ্ছে কি 75, 85, 87, এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমি পাচ্ছি কত, 126, 125, 134, হ্যাঁ এরকম পাচ্ছি। একটা পরীক্ষা দিলাম 125 পেলাম, আরেকটা পরীক্ষা দিলাম 130 পেলাম, আরেকটা পরীক্ষা 118 পেলাম, আরেকটা পরীক্ষা 110 পেলাম, একটা পরীক্ষাতে 115 পেলাম। তাহলে আমি মানে বুঝতেছি যে না, এখন হচ্ছে কি আমি রাইট ট্র্যাকে আছি। এরকম যখন টানা 2টা কোচিং এ 10টা 10টা 20টা মডেল টেস্ট যখন আমি দিচ্ছিলাম, আহ আমি যখন 6 নাম্বার 7 নাম্বার মডেল টেস্টের দিকে যাচ্ছিলাম, তখন হচ্ছে কি আমি মোটামুটি বুঝতেছিলাম যে প্রশ্ন যতই কঠিন হোক, আমি নাম্বার কিন্তু 110, 15, 20 পাচ্ছি, প্রশ্ন যেভাবে হবে হোক। হ্যাঁ, যদি প্রশ্ন ওভার কঠিন হয়ে যায়, যদি আমি 100 পাই, তাহলে দেখা যাচ্ছে কি যে অন্যরাও 90, 95 পাচ্ছে। মানে প্রশ্ন কঠিন, মানে নাম্বারটা আমি কম পাচ্ছি সেটা প্রশ্ন কঠিনের জন্য, মানে আমার প্রস্তুতি কম হয়েছে তার জন্য না। সো এভাবে হচ্ছে কি 40তম বিসিএস এ চতুর্থবারে এসে আমি পরীক্ষার প্রিলি পাস করার বিজয়ের মুখ দেখলাম। তো এই সময় যখন পরীক্ষা দিতে গেলাম, রিভিশন দিয়ে যখন পরীক্ষা দিতে যখন পরীক্ষা দিলাম, পরীক্ষার হলে, পরীক্ষার হলও পরীক্ষার হলটাও বিশাল ফ্যাক্ট। 100, আমার যতটুকু মনে আছে, আমি সম্ভবত 100, 163 বা এরকম কিছু একটা দাগেছিলাম আর কি, 163টার মতো দাগেছিলাম মনে হয়। যাই হোক, তো মানে 119, 119 সম্ভবত পেয়েছিলাম। 40তম বিসিএস মোটামুটি প্রশ্ন কঠিন ছিল। যারা 105, 7 পেয়েছে, 103, 4 এরকম মনে হয়, 103, 4 পেয়েছে, তারা প্রিলি পাস করেছে। তো ওই হিসাবে আমি মোটামুটি অনেক ভালো নাম্বার পেয়েছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে কি এই যে মানে ডিটারমাইন্ড ছিলাম ওই জায়গাতে যে 4 বার, এটা হচ্ছে কি আমি শেষবার, আমি আর জীবনে প্রিলি প্রিলি দিব না, এটাই আমার লাস্ট টাইম সিদ্ধান্ত নিয়েছিলাম।
আরেকটা বার আমি দিয়ে দেখি, তারপর মানুষের যে যা কথা বলেছে, যে শুনে যা যা শুনেছি, সেটা হয় মুখে জবাব দিব, না হয় হচ্ছে কি রেজাল্ট দিয়ে জবাব দিব। অবশেষে এই টেকনিক অ্যাপ্লাই করে চতুর্থবারে গিয়ে আমি প্রিলিটা পাশ করলাম। তো এই যে দীর্ঘদিনের যে জার্নি, দীর্ঘদিনের যেই মন খারাপের বিষয়, বিষণ্ণতা, ডিপ্রেশন, আপনারা নিশ্চয়ই জানেন, পড়তে পড়তে আপনারা হতাশ হয়ে যান, এটা হচ্ছে একজন বিসিএস ক্যান্ডিডেটের বৈশিষ্ট্য, লক্ষণ। পড়তে পড়তে আপনার বিরক্ত লাগবে, এটা লক্ষণ। পড়তে পড়তে আপনার মনে হবে যে আদৌ এগুলোর কোনো কাজ নাই। কিন্তু টেবিলে বসে টেবিলে বসে যে সময় আপনি দিচ্ছেন, এই সময় আপনার একদিন না একদিন কথা বলবে, কথা বলবে, কথা বলবে, এতে কোনো সন্দেহ নাই। সো আপনার হাতে এখনো সময় আছে। একবার প্রিলিফেল করছেন, দুইবার করছেন, তিনবার করছেন, আপনি আরেকটা বার চেষ্টা করে দেখেন।